ডেঙ্গুতে একদিনে 6 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 926। এবছরে মোট আক্রান্ত ছাড়ালো 24,000। ভারতের সঙ্গে অতীতের সরকারি নিরাপত্তার দিন শেষ, পানি সম্পদ উপদেষ্টা। ইলিশ রপ্তানি বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বলে মৎস্য উপদেষ্টা। এবং জুলাই বিপ্লব শুধু ছাত্রদের অর্জন নয়, বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ ত্যাগ তিতিক্ষার ফল, মন্তব্য বিএনপি নেতাদের। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। দুপুরে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 9 সেপ্টেম্বর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকালে সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া তিনি দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরেন। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 926 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 65 জন, চট্টগ্রাম বিভাগে 151 জন, ঢাকা বিভাগে 196 জন, ঢাকা উত্তর সিটিতে 172 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 144 জন, খুলনা বিভাগে 101 জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে 46 জন, রংপুর বিভাগে 33 জন এবং ময়মনসিংহ বিভাগে 18 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা এখন দেশের স্বার্থে সোচ্চার, নতজানু নীতির দিন শেষ। সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরাম মির্জানগরের কালিকাপুর বল্লারমুখ বাঁধ দেখতে এসে উপদেষ্টা কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটি কূটনীতি, অর্থনীতিও। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি, জনগণের কাছে জানতে এসেছি তারা কি সমাধান চান। তিনি বলেন, স্থানীয়রা তাকে বলেছেন, প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেয় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ সময় ফেনীর জেলা প্রশাসক মুসাম্মদ শাহিনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের, এর সাথে মৎস্য মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। রোববার সচিবালয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ভারতে ইলিশ রপ্তানি করবে কিনা এ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা সমালোচনা। শুরুতেই বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এই আলোচনার মধ্যেই শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ে জারি করা এক আদেশে ভারতে 3000 টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। একটা হলো যে গতকাল যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, অনুমোদনটা দিয়েছে, যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশেষ অনুরোধ করার কারণে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এটা বলেই শেষ করব, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন, সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। আপনারা দয়া করে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন, তারা নিশ্চয়ই বিশেষ একটি অনুরোধের প্রেক্ষিতে করেছেন। সেই অনুরোধটাকে আমরা খণ্ডন করব,
সেটা আমরা করতে চাই। এর আগে সমুদ্রে মৎস্য সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বৈঠকে মা ইলিশ রক্ষায় আগামী 13 অক্টোবর থেকে 22 দিন ইলিশ আহরণ বন্ধের নির্দেশ দেন তিনি। 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর এই ইলিশের প্রজনন মৌসুমে যে আহরণ বন্ধের একটা নির্দেশনা থাকবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের ভারতের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় দিল্লি, এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে বসে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক কিভাবে আরও গভীর করা যায় তা নিয়ে কথা বলেছেন তারা, তবে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। আপনার সম্পর্ক, সেই সম্পর্ককে আরও কীভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, ভারত বাংলাদেশের মধ্যে যে আপনার সম্পর্ক, সেই সম্পর্ককে আরও কীভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি। সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে বোথ কান্ট্রি, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরো দৃঢ় করতে চায়। বিশেষ করে পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, কথা বলছেন। আমাদের সঙ্গে বিএনপি পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। জুলাই আগস্টের বিপ্লব শুধু ছাত্রদের আন্দোলনে সীমাবদ্ধ ছিল না, এর পেছনে বিএনপির 16 বছরের অনেক ত্যাগ, তিতিক্ষা ও অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত দেখুন মণ্ডল নামের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন ও জনমালিকানা বিষয়ে সেন্টার ফর সোশ্যাল স্ট্র্যাটেজির আয়োজনে এই সেমিনারের আয়োজন করা হয়। আমার দল বিএনপি 17টি বছর নিরলসভাবে সংগ্রাম করেছে। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী নয়, এদের মধ্যে এখনো আওয়ামী লীগের লোকেরা রয়েছে। যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো, এদের অধিকাংশেরই তো বিপ্লবী চরিত্র নাই। প্রফেসর ইউনূস থেকে শুরু করে কেউই তো বিপ্লবে অংশগ্রহণ করেনি, একমাত্র জনাব আসিফ নজরুল, তাকে দেখেছি। এই কারাভোগ করেছেন আদিলুর রহমান খান। তো এই দুজনকে ধরা যেতে পারে যে সরকারের বিরুদ্ধে সরব প্রতিবাদ মুখর তারা ছিলেন। তো বাকিদের মধ্যে অনেকে তো 11 সরকারে ছিলেন, সর্বশেষ একজন রাষ্ট্রদূত ছিলেন, এই শেখ হাসিনার রাষ্ট্রদূত ছিলেন, এখন উপদেষ্টা পরিষদে আছেন। একই স্থানে পৃথক এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, 5ই আগস্ট স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া মানে তারা নিঃশেষ হয়ে যায়নি। আওয়ামী প্রেতাত্মারা এখনো নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। আওয়ামী ফ্যাসিলিটি আমরা যদি মনে করি ধ্বংস হয়ে গেছে, পালিয়ে গেছে, এটা ঠিক হবে। তারা নতুনভাবে তারা ষড়যন্ত্র করছে। তাদের হাতে বিপুল অর্থ আছে, বিপুল অস্ত্র আছে, তাদের একটি বড় দেশ সমর্থন করছে, সেহেতু ছোট করে দেখার কোনো অবকাশ নেই। তবে আমি তাদেরকে হুঁশিয়ার করব, বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। সংস্কারের দীর্ঘ সময় না নিয়ে এদেশের ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব জনগণের উপর ছেড়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপির সিনিয়র এই দুই নেতা। এই দেশবাসী যেমন নরম, প্রয়োজনে মণ্ডল নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীমকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়েছে।
জাহিদ ফারুক শামীম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 5 আসনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনের পর পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। গত নির্বাচনের পরেও একই দায়িত্ব পান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ালেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। অনুষ্ঠানে আরও বলেন, ছাত্র আন্দোলনে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকেই পুলিশের ছোড়া রাবার বুলেটে চোখ হারিয়েছেন। তাদের বিদেশে চিকিৎসা দেওয়ার তাগিদ দেন। পরে সংবাদ সংগ্রহ করার সময় নিহত 5 সাংবাদিকের পরিবারকে 5 লাখ টাকার চেক তুলে দেন প্রবাসী এই সাংবাদিক। এখন রাষ্ট্রের উচিত এই পরিবারগুলোর দায়িত্ব নেয়া এবং এখনো যারা কাতরাচ্ছে, আমি কালকেও বলেছি, সম্ভব হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য, কারণ যেহেতু আমাদের লিমিটেশনস আছে এবং তাদের কারণেই আমাদের আজকের এই স্বাধীনতা, এই স্বতন্ত্র বোধ প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং তাদেরকে আমাদের মনে হয় সরকারি খরচে তাদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা উচিত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর 2 বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। রোববার রাত 8টার দিকে দেশটির নির্বাচন কমিশন জানায়, গতকাল শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বামপন্থী অনুরা কুমারা দিশানায়কে। অনুরা কুমারা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শ্রীলঙ্কায় রাজাপাকসে পরিবারের টানা 1.5 দশকের বেশি সময়ের একক আধিপত্যের অবসান ঘটল। 1948 সালে শ্রীলঙ্কার স্বাধীনতার পর থেকে শ্রীলঙ্কা শাসন করেছে 2টি প্রভাবশালী রাজনৈতিক দল বা তাদের জোট বা তাদেরই কোনো অংশ। এর মধ্যে একটি রাজাপাকসে পরিবারের নেতৃত্বাধীন দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি। দলটি থেকে একাধিকবার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মাহিন্দ্রা রাজাপাকসে। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডেঙ্গুতে একদিনে 6 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 926। এবছরে মোট আক্রান্ত ছাড়ালো 24,000। ভারতের সঙ্গে অতীতের সরকারি নিরাপত্তার দিন শেষ, পানি সম্পদ উপদেষ্টা। ইলিশ রপ্তানি বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বললেন মৎস্য উপদেষ্টা। এবং জুলাই বিপ্লব শুধু ছাত্রদের অর্জন নয়, বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ ত্যাগ প্রতীক্ষার ফল, মন্তব্য বিএনপি নেতাদের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।